জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরে নজর, হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। বনগাঁ রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। এসআইআর চলাকালীন উত্তর 24 পরগনার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি, তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট, যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময়। আকাশপথের পরিবর্তে সড়ক পথেই বনগাঁয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ। প্রথমে জনসভা, তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা সেটির ইন্স্যুরেন্স ফেল। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। তড়িঘড়ি গাড়ি করেই বনগাঁয় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। গাড়ি করে কোন পথে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে পৌঁছান আপনাদেরকে দেখাচ্ছি। সাঁতরাগাছি দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বড় জাগুলিয়া হয়ে বনগাঁ ত্রিকোণ পার্ক, যেখানে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে না আকাশ পথে নয়, সড়ক পথে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, বিজেপিকে নিশানা। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়াদেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। খেলা শুরু। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটের ষড়যন্ত্রের অভিযোগ, বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলে। বারবার মুখ্যমন্ত্রীর উড়ানে বিভ্রাট, আর এই উড়ান বিভ্রাটে কেন্দ্রের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাটে ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এর আগেও একাধিকবার উড়ান বিভ্রাট হয়েছে, কেন্দ্রের রিপোর্ট তখন তলব করেছিল হাইকোর্ট, দেখো সেম জিনিস রিপিট হলো আবার। একেবারে তাই। দেখো, যখনই মুখ্যমন্ত্রী কোনো বিমান যাত্রা করছেন, সেটা চপার হতে পারে বা সেটা বিমান হতে পারে, তখনই কিছু না কিছু ঘটনা ঘটছে এবং তার পাশ হিস্ট্রি রয়েছে।
এবং এই হিস্ট্রিটা উত্তরপ্রদেশ থেকে ফিরছিলেন লখনৌ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালের মার্চ মাসে, এবং সেই সময়টি এয়ার টার্বুলেন্সের শিকার হন। সচরাচর যে ধরনের এয়ার টার্বুলেন্স হয় তার অভিঘাত ছিল অনেকটা বেশি, এবং অভিঘাত ছিল অনেকটা বেশি এবং কার্যত মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি ইনজিওর্ড হয়েছিলেন এবং এই ঘটনায় তখন শোরগোল পড়ে গিয়েছিল। সেই সময় 2022 সালে মার্চ মাসে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় এবং সেই মামলাতে কেন্দ্রের রিপোর্টও তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো হলফনামা বা রিপোর্ট দেয়নি। মাফ করবে। এবং শুধু তাই নয়, সেই সময় বিমানবন্দর থানাতে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের কোনো ব্ল্যাক বক্স চাওয়া হয়েছিল কেন্দ্রের এটা ডিজিসি এর কাছ থেকে, অর্থাৎ ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন। সেই ব্ল্যাক বক্সও পাওয়া যায়নি, কাজে তদন্তটা সেই মুহূর্তে তদন্তমুখ থেমে গেছিল এবং আজ পর্যন্ত ওই মামলার কোনো নিষ্পত্তিও হয়নি। অর্থাৎ যেটা কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কোনো রিপোর্ট কেন্দ্রীয় সরকার দেয়নি। এই মুহূর্তে যেটা আপডেট আজকের ঘটনার পর, সেই সময়কার জনস্বার্থ মামলাকারী তাদের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন ইতিমধ্যেই পুরো বিষয়টা ডিজিসিএ যেভাবে শৈথিল্য দেখাচ্ছে এই ঘটনাটা নিয়ে, তারা সুপ্রিম কোর্টে আলাদা করে অ্যাপ্লিকেশন করে ডিজিসি এর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে তারা খুব দ্রুত আবেদন করতে চলেছেন। বেশ অর্ণব, আমাদের নজর থাক। দেখুন, এই যে বললাম এটা প্রথম নয়, মাঝ আকাশে এর আগে 2022-এ পাইলটের দক্ষতায় রক্ষা, কোনো এয়ার টার্বুলেন্স নয়, মুখ্যমন্ত্রীর বিমানের সামনে হঠাৎই অন্য বিমান। 2022 সালের সেই ঘটনা। চৌঠা মার্চ দুপুর 2:35 বারাণসী থেকে রাজ্যের বিশেষ বিমানে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই ভয়ঙ্কর ঝাঁকুনি। মুখ্যমন্ত্রী ফ্যালকন VT-RBL নিমেষে প্রায় 5000 মিটার নিচে, 7000 মিটার থেকে একেবারে 2000 মিটারের কাছাকাছি। ঠিক কি হয়েছিল মুখ্যমন্ত্রী বিমানে? সোমবার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো টার্বুলেন্স নয়, সেদিন মুখ্যমন্ত্রী বিমানের সামনে চলে আসে আরও একটি বিমান। পাইলট দক্ষতার সঙ্গে বিষয়টি সামলেছেন, তাই কোনো সংঘর্ষ হয়নি। মুখ্যমন্ত্রীর কথায় আর 10 সেকেন্ড দেরি হলেই ঘটে যেতে পারত দুর্ঘটনা। তার কোমরে ও বুকে এখনো ব্যথা আছে, এই বিষয়ে কেউ কোনো রিপোর্ট দেয়নি। শুক্রবার দুপুরে কেন এত বড় সমস্যা হলো মুখ্যমন্ত্রীর বিশেষ বিমানে? শুক্রবার আকাশে ঝড় বৃষ্টি মেঘ ছিল না। মুখ্যমন্ত্রীর যাত্রাপথে আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটিকে চিঠি দেন মুখ্য সচিব। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবারের ঘটনার সময় দুর্গাপুরের কাছাকাছি ছিল মুখ্যমন্ত্রীর বিমান। কেন এমন হলো খতিয়ে দেখছে ডিজিসিএ। পাইলটদের বয়ান রেকর্ড করা হয়েছে। সোমবার বিভ্রাট নিয়ে নিজেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে পাটনা থেকে কলকাতায় ফেরার সময় সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। সেবার ইন্ডিগোর বিমানে অন্য যাত্রীদের সঙ্গে ফিরছিলেন তিনি। কলকাতায় অবতরণের সময় সমস্যা, দমদম বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি বিমান। কম জ্বালানি নিয়ে প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটতে হয়। 2016-র ঘটনায় কম জ্বালানি নিয়ে বিমান চালানোর জন্য 6 পাইলটকে সাসপেন্ড করা হয়। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর কপ্টারের ইন্স্যুরেন্স ফেল গাড়িতে করে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ, সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দপ্তর। যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে, কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল। সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা আমরা অবশ্যই করব।
এসআইআর নিয়ে কমিশন বিজেপিকে একযোগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর করতে 3 বছর সময় লাগে, কেন ভোটের আগে 2 মাসে করা হচ্ছে? প্রশ্ন তৃণমূল নেত্রী। কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত, মন্তব্য মমতা। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন। প্রথমে বললো আধার কার্ড, সবার কাছে টাকা নিল, আমাকেও আধার কার্ড করতে হয়েছে। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার, ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, বনগাঁর সভা থেকে কমিশন বিজেপিকে তোপ তৃণমূল নেত্রীর। সাবধান করছি, সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না, অযথা মানুষকে আতঙ্কিত করবেন না। যারা 2024-এ ভোট দিয়েছে তারা নিশ্চয়ই ভোট দেবে, আর নতুন ভোটার যাদের 18 বছর হয়েছে তারা তো ভোট তুলবেই। তার ঠাকুরদার নাম জানতে হবে। আমার বাবা মা জন্ম হয়েছে গ্রামের ঘরে, কোথা থেকে পাবে সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট। আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। ছি বিজেপি, ছি ছি ছি। বিজেপি লজ্জা, লজ্জা, লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। মানুষের প্রাণ কেনো না, মনে রেখো মানুষ কিন্তু বদলা নেবে। রাজ্যে অপরিকল্পিত এসআইআর আতঙ্কে 35 থেকে 36 জনের মৃত্যু, 3 জন বিএলও মারা গেছেন। ভোট আসছে বলেই গায়ের জোরে এসআইআর, তোপ মমতার। আমরা মনে করি আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, রিঙ্কু সম্ভবত তার নাম, 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, এটা আমি আমার কথা বলছি না, যে সুইসাইডিয়াল নোট আমরা দেখেছি তাতে এটা ও লিখে দিয়ে গেছে। তাহলে কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না।